অনেক বাবা মা কিংবা অভিভাবক আসলে চিকিৎসকের শরণাপন্ন হন যে এই বিষয়টি জানার জন্য যে কতদিন পর্যন্ত আসলে দুধ দাঁত এটি ওঠা স্বাভাবিক। দুধ দাঁত সাধারণত 6 মাস বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত উঠবে, এবং যখন বয়স 6 বছর হবে তখন থেকে পড়া শুরু হবে এবং সেটা 12 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ হবে ক্রনোলজিক্যালি, কারণ আমাদের সবগুলো দাঁত একটা সার্টেন টাইম পর পর পড়বে এবং তারপরে উঠবে, সব একসাথে পড়ে যাবে না। ফলে এইটার এক একটা বয়স থাকবে। সামনের দাঁতগুলো সাধারণত 6 থেকে 8 বছর, পিছনের দাঁতগুলো সাধারণত 9 থেকে 12 বছর, এই সময়ের মধ্যে পড়ে গিয়ে দাঁত উঠবে। দাঁতের যে সমস্যাগুলো ছোটদের ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো কি কি দেখছেন? ছোটদের ক্ষেত্রে একদম কমন যেটা, বড়দের ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ। হ্যাঁ, যেটা আমরা সাধারণত ছোটদের ক্ষেত্রে, যেহেতু ছোটরা তাদের যে খাদ্যাভ্যাস থাকে, চকলেট খায় বা অন্যান্য খাবার যেটা আঠালো খাবার দাঁতের সঙ্গে লেগে থাকে, সেই খাবারগুলো যদি প্রপারলি ক্লিন না হয়, পরিষ্কার না করি আমরা ব্রাশিংয়ের মাধ্যমে, তখন দেখা যায় ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করে। আর যারা ব্রেস্ট ফিডার বেবি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বুকের দুধ ছাড়া যারা বাহিরের দুধ দেয় এবং তার সঙ্গে যদি চিনি মিশিয়ে দেয় এবং সেটা যদি সে ঘুমের মধ্যে খায় এবং সেটা যদি সারা রাত তার দাঁতের সঙ্গে লেগে থাকে, লিপস এবং দাঁতের মাঝখানে আটকে থাকে, তখন দেখা যায় তাদের এক ধরনের ক্যারিজ হয়, যেটাকে আমরা বলি নার্সিং বোটল ক্যারিজ। এবং এই ক্যারিজটাই আমরা সাধারণত বেশি পেয়ে থাকি ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এবং বাচ্চা যখন একটু বড় হয়, তার পিছনের দাঁতগুলো যখন উঠে যায়, সেগুলো যদি প্রপারলি ক্লিন না করা হয়, তখন দেখা যায় ক্যারিজ ডেভেলপ করে। এবং এইটাই বাচ্চাদের জন্য সবচেয়ে কমন সমস্যা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেই রোগীগুলো পেয়ে থাকি। দাঁতের মধ্যে আসলে কালো রং ধারণ করেছে, সেটি আসলে কি মূলত? দাঁতে যে ক্যারিজ হয় ওখানে এক ধরনের অ্যাসিড ফর্ম হয়, অ্যাসিড ফর্ম হয়ে আমাদের যে এনামেলটা থাকে সেটা ডিমিনারেলাইজড হয়ে ওইটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এনামেলের যে সাধারণ কালার থাকে সেখান থেকে কালো হয়ে যায়। বাট এটা ছাড়াও নর্মালি আমাদের খাবার থেকেও এটা হতে পারে, প্রপারলি যদি ক্লিন না হয় ওটা থেকে এক ধরনের স্টেইন তৈরি হয়। পানিতে যদি আয়রন থাকে সেখান থেকেও এক ধরনের স্টেইন তৈরি হয়, বাট সেটা রিমুভেবল, সেটা ক্লিন করা যায় পলিশিংয়ের মাধ্যমে। কিন্তু যদি ক্যারিজ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ক্যারিজের যে চিকিৎসা, সেই চিকিৎসা করতে হবে। ডেন্টাল ক্যারিজ হয়েছে সেটি অভিভাবক কিংবা বাবা মা কিভাবে বুঝতে পারবেন, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? প্রথমত ডেন্টাল ক্যারিজ শুরু হয় এনামেল সফটিংয়ের মাধ্যমে, যেটা দেখতে নর্মাল এনামেলের মধ্যে বোঝা যাবে যে একটু কালারটা সফট হয়ে গেছে, মানে আমরা রাইস কালারের মতো বলি, যে এনামেলের স্বচ্ছতা ওখানে পিন পয়েন্ট আকারে ওখানে কমতে থাকবে। বাট এটা সাধারণত শুরুতে কারো পক্ষে নোটিশ করা খুব ডিফিকাল্ট। আমরা সাধারণত নোটিশ করি যখন কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়া মানে হচ্ছে ওখানে রিমিনারালাইজেশনটা অনেক ডিপে চলে গেছে। তো কালো হওয়ার সঙ্গে সঙ্গে যদি প্রথম দর্শনে যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে তো খুবই ভালো। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যে 6 মাস পর পর যে চেক আপ, আমাদের চেক আপের উদ্দেশ্যই হচ্ছে দেখা যে কোথাও কোনো ধরনের ক্যারিজ বা ক্যাভিটি ফর্ম হচ্ছে কিনা, এটা চেক আপ করা। কি কারণে হচ্ছে এবং প্রতিরোধে কি করণীয়? প্রতিরোধে আমরা যে খাবারটা খাই সেটা যদি শর্করা থাকে, স্টার্চ থাকে বা কার্বোহাইড্রেট থাকে, সেই খাবারটা যদি কোনো কারণে দাঁতের মধ্যে স্টাক হয়ে থাকে, পরিষ্কার না হয়, সেখানে মুখের মধ্যে কিছু মাইক্রোফ্লোরা থাকে যেটা মুখের জন্য ভালো, বাট ওই খাবারটাকে সে খায়, খাওয়ার কারণে ওখানে একদম অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডে দাঁতের এনামেল থেকে নষ্ট করে দেয়। সেই এনামেলটা নষ্ট হলে আস্তে আস্তে সেটা ডিপে যত দিন যাবে, যত ডিপে যাবে ততই ক্ষতির কারণ হবে। তো আমাদের মেইন কারণই হচ্ছে ওই খাবার স্টাক হয়ে থাকা, এটা হচ্ছে মেইন কারণ। এটার সঙ্গে অনেক সময় কিছু পার্শিয়াল কারণ থাকে, কারো জেনেটিক্যালি এনামেল একটু উইক থাকে, কারো হচ্ছে বয়সের কারণে হয়ে থাকে, কারো হচ্ছে হরমোনাল কিছু চেঞ্জের কারণে হয়ে থাকে। তো যে কারণে হয়ে থাকুক আমাদের চেক আপটা ইম্পর্টেন্ট, চেক আপ করতে হবে, আর্লি ডিটেকশনটা ইম্পর্টেন্ট। ক্যারিজ যত আর্লি ডিটেকশন হবে তত সহজে সেটাকে সলভ করা যাবে, দাঁতের এনামেল স্ট্রাকচারের ক্ষতি তত কম হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে দুধ দাঁতের ক্ষেত্রে আসলে ডেন্টাল ক্যারিজ হতে পারে কিনা? হ্যাঁ, দুধ দাঁতের ক্ষেত্রে অবশ্যই ডেন্টাল ক্যারিজ হতে পারে। আমরা যেটা বললাম যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগী পেয়ে থাকি নার্সিং বোটল ক্যারিজ, যেটা হচ্ছে বাহির থেকে দুধ দিলে এবং তার সঙ্গে চিনি মিশিয়ে দিলে, সুজি দিলে, বা হচ্ছে বুকের দুধ থেকেও হতে পারে। আমরা জানি যে দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, তো যখন বুকের দুধ খাওয়ানো হচ্ছে আমরা সাধারণত দেখি যে মায়েরা বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে যায়, বাচ্চাও ঘুমিয়ে যায়, মাও ঘুমিয়ে যায়। ফলে ওই বুকের দুধটা অনেক সময় দাঁত এবং ঠোঁটের মাঝখানে অনেক লম্বা সময় ধরে আটকে থাকে। ফলে ওটা কি করে, ওই ল্যাকটিক অ্যাসিডটা দাঁতের এনামেলটাকে সফট করে ফেলে। পরে আস্তে আস্তে ওই মানে আমাদের যে লেভিয়াল সারফেসে যে এনামেলটা থাকে এটা দেখা যায় যে ডিমিনারালাইজড হয়ে যায়। ফলে এইটা একটা কমন সমস্যা। বাচ্চা যখন আরেকটু বড় হয়, যখন তার এজ
2 to 3 হয়, তখন দুধ দাঁতগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দুধের বাইরে যে খাবারগুলো আমরা সাধারণত খাওয়াই, সেই খাবারগুলো যদি লেগে থাকে এবং যদি সেগুলো প্রপারলি ক্লিন না হয়, তাহলে আমাদের এই ডেন্টাল ক্যারিজটা হয়, এবং এইটাই সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি। এর চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? সাধারণত যে কোনো ধরনের ক্যারিজ যদি খুব আর্লি ডিটেকশন হয় তাহলে ফিলিং করা যায়। আমাদের অনেক উন্নত ধরনের ফিলিং ম্যাটেরিয়াল আছে যেগুলো দাঁতের এনামেল স্ট্রাকচারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা, যে শুধুমাত্র সে একটা গর্ত ভরাট করবে সেটা না, সেটা হচ্ছে দাঁতের যে এনামেলের স্ট্রাকচার সেইটার সিমিলার ওয়েতেই এই ফিলিং ম্যাটেরিয়ালগুলো তৈরি, এবং সে এনামেলকে এক্সট্রা ফ্লোরাইড রিলিজ করার মতো ক্যাপাসিটিও তার থাকে, ফলে এনামেলকে ভালো রাখার জন্য সে কাজ করে ফিলিংয়ের পাশাপাশি। ফলে দাঁতের ফিলিং করাটাই হচ্ছে দাঁতের ডেন্টাল ক্যারিজের প্রথম চিকিৎসা। যদি সেটা কোনো কারণে অ্যাগ্রাভেট হয়ে পালপাইটিস পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় যে পালপেক্টমির মতো চিকিৎসায় আমাদেরকে যেতে হয় বা পালপোটমির মতো চিকিৎসায় যেতে হয়, যেটা আরেকটু সিভিয়ার ফর্মে গেলে হয়। সেই ধরনের চিকিৎসা পদ্ধতি কি আসলে ছোটদের ক্ষেত্রে করা যায় কিনা? কারণ বাবা মারা তো আসলে উদ্বিগ্ন থাকেন এই বিষয়গুলো নিয়ে। থাকেন যে ছোটদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা একটু আনকোঅপারেটিভ হয়, তারা কোঅপারেট করতে চায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে এখন কিছু আধুনিক টেকনোলজি আসছে, বাচ্চাকে সেডেশন দিয়ে এই চিকিৎসাগুলো করা হয়। যদি তাকে কথার মাধ্যমে বা বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে তাকে যদি অ্যাপ্রোচ না করা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেডেশন সিস্টেম আছে, যেটা হয়তো 15 মিনিট বা 20 মিনিটের মতো সে ঘুমাবে এবং এর মধ্যে তার ট্রিটমেন্টগুলো হয়ে যাবে।